বিয়ে করবে না বলে 5 বছর আগে বিয়ের দিন পালিয়ে যাওয়া লোকটার সাথেই আজ বিয়ে হলো হায়ার। ভাগ্য তাকে এই লোকের সাথেই যে জুড়ে রেখেছিল সেটা হায়া ক্ষুরাক্ষরেও টের পায়নি। অতীতে ভরা আসরে প্রত্যাখ্যান করার মাধ্যমে লোকটি হায়াকে যে অপমান করেছিল আজ তার চেয়েও দ্বিগুণ অপমানিত বোধ করল সে। সেদিন তো পুরো পরিবারকে নিজের পাশে পেয়েছিল, কিন্তু আজ কেউ নেই হায়ার পাশে। পুরো পৃথিবীতে নিজেকে একটা ছোট্ট বিন্দুর মতো সম্পূর্ণ একা লাগছে। মাথায় কারো স্নেহের স্পর্শ পেয়ে চোখ তুলে তাকায়, দেখতে পায় লোকটি আর কেউ না, তার মামা, যিনি কিনা কিছুক্ষণ আগে হায়ার শ্বশুর মশাই হিসেবেও স্বীকৃতি পেয়েছে। বাবাই আর ভাইদের পর তার ভালো লাগার একটা পুরুষ মানুষ হলো এই মামা। হায়ার শ্বশুর মানে আবরার মির্জা হায়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আম্মা যান, এখন তো যাওয়ার সময় হয়ে গেছে। পুরনো ঠিকানায় নতুন পরিচয় নিয়ে যেতে আপনি প্রস্তুত তো, নাকি আজ থাকবে? নিজের বাবার এমন বিটকেল মার্কা কথা শুনে আশিয়ানের চোখ কপালে উঠে যায়। বিয়ে করা বউকে নাকি রেখে যাবে আশিয়ান। কৌশিক কালেও এহেন কাজ করবে না আশিয়ান। লাগলে সে নিজেও থেকে যাবে তার বউয়ের সাথে। কত কাঠখড় পুড়িয়ে সে এই বিয়ে করতে পেরেছে তা শুধু উপরওয়ালা আশিয়ান আর তার বেস্ট ফ্রেন্ডই জানে। আশিয়ান নিজেই অস্থিরতাকে নিজের মধ্যে চেপে রেখে কণ্ঠে গাম্ভীর্যতা নিয়ে এসে বলে, আমি যেখানে যাব আমার বউ সেখানেই যাবে। বউ ছাড়া আমি এক কদমও নড়ছি না, কথাটা বলে রাখলাম। আবরার চোখ গরম করে আশিয়ানের দিকে তাকায়। অসভ্য বাদর ছেলেতে 1 ঘন্টাও হয়নি বিয়ে করেছে, এর মধ্যে বউয়ের জন্য পাগল হয়ে উঠেছে। এটা কি তার সন্তান? আবরারের তো মাঝে মধ্যে সন্দেহ হয় ছেলেটাকে নিয়ে। মনে হয় আশিয়ান জন্মানোর পর হসপিটাল কারোর সাথে পাল্টাপাল্টি হয়ে গিয়েছে। আবরার রেগে চিবিয়ে চিবিয়ে বলে, তোমার কাছে কেউ মতামত জানতে চায়নি, দয়া করে ফালতু বকবক করা বন্ধ করো। এর মধ্যে হানিয়া ভাই আর মেয়ের কাছে এগিয়ে আসে, নরম গলায় শুধায়, ভাই, ওরা দুজন এর বাড়িতে না হয় থাকুক, আজ কাল পরশু ও বাড়িতে যা। হানিয়া পুরো কথা শেষ করতে পারে না, এর আগে হায়া বলে ওঠে, ভালো বাবাই, গাড়ি বের করতে বলো। আমি আজ এক্ষুনি বিদায় নিতে চাই এ বাড়ি থেকে। মেয়ের এমন কাচ কাচ গলায় বলা কথায় জাবিয়ান হানিয়া দুজনেই আহত হয়। কিন্তু তারা জানে তাদের থেকেও বেশি আহত যে তাদের মেয়ে হয়েছে এই বিয়ে করার মাধ্যমে। হায়ার ব্যক্তিত্বের সাথে আজকের এই ঘটনা কিছুতেই যায় না, কিন্তু তাদেরও তো কিছু করার ছিল না। একটা মেয়ে যদি দুটোবার বিয়ে ভেঙে যায়, এই সমাজ তো সেই মেয়েকে বাঁচতে দেবে না। জাবিয়ান এগিয়ে আসে মেয়েকে বোঝানোর জন্য। তখনই হায়া তড়াক করে বসে থেকে উঠে দাঁড়ায়। তাকে দাঁড়াতে দেখে আশিয়ানও দাঁড়িয়ে যায়। আপাতত সে তার বউয়ের বাধ্যগত ভেড়া, থুকু বাধ্যগত স্বামী। বউটা যে নিজের অজান্তে আশিয়ানকে খুশি করে দিয়েছে। আবরারের সামনে এসে বলে, চলো ভালো বাবাই। কথাটা বলে নিজেই আগে আগে হাঁটা শুরু করে। তার পেছন পেছন বাকি সবাই আসতে থাকে। হায়ার বিয়ের অ্যারেঞ্জমেন্টটা শহরের এক নামি দামি হোটেলে করা হয়েছিল। হায়া হোটেল থেকে বের হয়ে এসে গাড়িতে বসবে, তখনই পেছন থেকে একটা পুরুষালী কণ্ঠে ডাক শোনা যায়। লোকটি বলে, পুতুল, আমার কাছ থেকে বিদায় নিবি না? হায়া দাঁড়িয়ে পড়ে, ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাকাতে দেখতে পায় তার ছোট 2 ভাইকে। 2 ভাইয়ের আদরে দুলালি সে। আজ এমন বাজেভাবে বিয়েটা হওয়ায় সে কারো থেকে বিদায় না নিয়ে চলে যাচ্ছিল হায়া, কিন্তু এখন সে কিছুতেই আর মুখ ফিরিয়ে চলে যেতে পারবে না। হায়া এগিয়ে এসে তার ছোট ভাই জাইনকে জড়িয়ে ধরে। জাইনও বোনকে আগলে নেয় পরম মমতায়। ভাইকে জড়িয়ে ধরে ভায়া নিজেকে কন্ট্রোল করতে পারে না। ভাইকে জড়িয়ে ধরে হায়া নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। ভাইয়ের বুকে মাথা রেখে শব্দ করে কেঁদে দেয়। জাইনের চোখেও অল্প বিস্তর অশ্রুদের আগমন ঘটেছে, কিন্তু পুরুষ মানুষ বলে শব্দ করে কাঁদতে পারছে না। কন্যা বিদায় 4টেখানে কথা না। জন্ম হলো এক ঘরে, জীবনের অর্ধেক সময় সে ঘরে কাটিয়ে দিয়ে হুট করে অন্য ঘরে চলে যাওয়ায় এই রীতি বহুদিনের পুরনো। সকলের চোখে অশ্রুদের আনাগোনা চলছে। আশিয়ান করুণ চোখে হায়ার দিকে তাকিয়ে আছে। জাবিয়ান আর হানিয়া এগিয়ে আসে। জাবিয়ান মেয়ের মাথায় হাত রেখে ডেকে উঠলে হায়া রাগটাকে কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে বাবার বুকে আছড়ে পড়ে। বাবার কাছে এসে যেন তার কান্নার বেগ আরও বেড়ে গিয়েছে। হায়া তার বাবাকে ভীষণ ভালোবাসে, এতটা ভালোবাসে সে আর কাউকে বাসে না। জাবিয়ানও মেয়ে অন্তপ্রাণ। মাকেও কিছুক্ষণ ধরে বিদায় নেয় হায়া তার কাছে থেকে। পর্যায়ক্রমে দাদু আর ছোট দাদিমার থেকেও বিদায় নেয় হায়া। সকলে নিজেদের চোখের পানিতে বুক ভাসিয়ে দিচ্ছে।
রাত বাড়তে থাকায় আবরা তাদের যাওয়ার জন্য তাড়া দেয়। জাবিয়ান হায়ার হাতটা আশিয়ানের হাতে তুলে দিয়ে অশ্রুসিক্ত চোখ নিয়ে ধরা গলায় বলে, তুমি তো জানোই আমার মেয়েটা কতটা শখের। আমার শখের আজ তোমার হাতে তুলে দিচ্ছি বউ আশা নিয়ে। অতীতের কথা ভুলে গিয়ে নতুন করে সবটা শুরু করো। ভাগ্য সবাইকে দ্বিতীয়বারের সুযোগ দেয় না, কিন্তু আমি আর তুমি সেই সুযোগটা পেয়েছি আর পাচ্ছ। তুমি বুদ্ধিমান ছেলে, সুযোগের সদ্ব্যবহার কিভাবে করতে হয় জানো আশা করি। আশিয়ান হায়ার হাতটা শক্ত করে ধরে জাবিয়ানকে ভরসা দিয়ে বলে, আশা ভঙ্গ করব না, কথা দিলাম। শেষবার ভরসা করে দেখতে পারো বাবাই। জাবিয়ান মেয়ের কপালে স্নেহের পরশ দিয়ে কিছুটা পেছনে চলে যায়। হায়া গাড়িতে উঠার আগে শেষবারের মতো পেছনে ফিরে অভিমান কণ্ঠে বলে, নিজেকে আজ সবচেয়ে বড় বোঝা মনে হচ্ছে। দুবার একই কাজ করা হলো, অথচ আমার থেকে জিজ্ঞেসটা পর্যন্ত করা হয়নি। অনুমতি তো দূরের কথা, এবার তো একেবারে ধরে বেঁধে বিয়েই দিয়ে দিল। বড় দাবাই থাকলে এমনটা কখনোই হতে দিত না। কথাটা বলে হায়া গাড়িতে উঠে বসে। জায়ান বোনের বিয়েতে উপস্থিত ছিল না। হঠাৎই হাসপাতালে একটা ইমার্জেন্সি এসে পড়ায় সেই যে সকালে বাসা থেকে বের হয়েছে এখনো আসেনি। আসেন জাইনের সাথে একবার ম্যানলি হাঁক করে সেও গাড়িতে চড়ে যায়। আবরার তাদের পেছনে গাড়িতে স্ত্রী সহ উঠে পড়ে। মিনিট খানেকের মধ্যে দুটো গাড়ি রওনা হয় তাদের গন্তব্যের উদ্দেশ্যে। গাড়ি ছাড়ার সাথে সাথে হানিয়া প্রচণ্ড কান্নায় ভেঙে পড়লে জাবিয়ান তাকে নিজের সাথে আগলে নেয়। হায়া গাড়ির সাইড মিররে মায়ের কান্না দেখতে পায়। তার ভেতর থেকেও কান্না ঠেলে বের হয়ে আসতে চাইছে, কিন্তু হায়া দাঁতে দাঁত চেপে নিজের কান্না সংবরণ করছে। তাদের গাড়ি আস্তে আস্তে কমিউনিটি সেন্টারের বাইরে এসে মেন রোডে উঠে আসে। কঠিনভাবে আসা কান্নাকে আটকানোর কারণে হায়া এখন ফোঁপাচ্ছে। তার ফোঁপানোর আওয়াজ আশিয়ানো শুনতে পায়। সে ঘাড় ঘুরিয়ে হায়ার দিকে তাকালে দেখতে পায় হায়া গাড়ির সিটে গা এলিয়ে দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে ফোঁপাচ্ছে। গাড়ির ভেতরে জ্বলতে থাকা হালকা লাইটের আলোয় আশার খুব ভালো করে দেখতে পায় হায়ার টকটকে লাল হয়ে যাওয়া নাকটাকে। এই মেয়ে যে তার বাপ ভাইয়ের নুনির পুতুল সেটা সে ভালো করেই জানে। এতদিন বাপ ভাই তাকে তুলু তুলু করে রেখেছিল, এখন তার পালা। বহুত কাঁদিয়েছে, আর না, এবার ভালোবাসার পালা। তার এখন আফসোস হচ্ছে সেই ভুলটা না করলে এতদিনে এই নুনির পুতুল তাকে একটা নুনির পুতুল গিফট করে আরেকটা প্রসেসিংয়ে থাকতো হয়তো। এশিয়ান ড্রাইভারকে গাড়ির লাইটটা অফ করে দিতে বলে। লাইট অফ করা হলে আশিয়ান এগিয়ে এসে হায়ার কাছে হাত বাড়িয়ে তাকে আগলে নিতে চায় নিজের বক্ষে। হঠাৎই তাহার হাতে কারো স্পর্শে হায়া হকচকিয়ে যায়। চোখ খুলে তাকালে আশিয়ানকে দেখতে পায়। হুট করে প্রচণ্ড রাগ তাকে আষ্ট্রপৃষ্ঠে জড়িয়ে ধরে। আশিয়ানের বারন্ত হাতটা এক প্রকার ছুঁড়ে ফেলে দিয়ে দাঁত কিরমিরিয়ে বলে, দূরে থাকুন। হায়ার এহেন কাজে আশিয়ানের পুরুষালী ইগোতে লাগে। সুন্দর করে বললেই তো হতো, তা না করে এমন দুর্ব্যবহার করার কি ছিল? আশিয়ান নিজের ইগো বজায় রাখতে হায়ার আরেকটু কাছে এসে খপ করে তার কোমর চেপে ধরে নিজের কোলের ওপর বসিয়ে নেয়। তারপর হায়ার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে। হায়া নিজেকে ছাড়ানোর জন্য মুচড়ামুচড়ি করলে আশিয়ান তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। হিসিয়ে বলে, সামনে ড্রাইভার আছে, তাই বেশি নড়াচড়া করো না কিন্তু শোনা। পরে আমি কিছু করলে তোমাকেই লজ্জা পেতে হবে কিন্তু। আশিয়ান কি মিন করে কথাটা বলেছে হায়ার তা বুঝতে বাকি থাকে না। কথাটা বুঝতে পেরে রাগে তার গা পিত্তি জ্বলে ওঠে। আশিয়ানের বাহু থেকে এত সহজে ছাড়া পাবে না সে। এটা বুঝতে পেরে হায়ার সব শক্তি দিয়ে ধপ করে এক কিল লাগায় আশিয়ানের বুকে। আকস্মিক এমন হামলা আশিয়ান স্তব্ধ হয়ে যায়। ব্যথায় বুকটা অবশ হয়ে আসছে। চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে রেখে ঠেলে বের করে আসতে চাওয়া আর্তনাদকে প্রতিহত করার জন্য। হায়া কিল মেরেও শান্ত হয় না। হায়ার মাথা চেপে রাখা আশিয়ানের হাতটা হালকা ঢিলে হয়ে আসলে হায়া নিজের মুখ এগিয়ে আশিয়ানের কাঁধে করচ করে একটা কামড় দিয়ে ধরে রাখে। নিজের সব রাগ অপমান যেন এই কামড়ের মাধ্যমে উসুল করে নিতে চাচ্ছে। আশিয়ান চোখ মুখ খিচে রেখে সদ্য বিয়ে করা বউয়ের এই ভালোবাসাহীন আদর নিচ্ছে। নিজের মনের কিছুটা ক্ষোভ মিটিয়ে হায়া আশিয়ানের কাঁধ থেকে নিজের দন্ত সরিয়ে আনে। হুট করে সে আশিয়ানের কাঁধে মুখ গুজে শব্দ করে কেঁদে দেয়। কাঁদতে কাঁদতে বলে, কেন আবার ফিরে এসেছেন? আমায় কাঁদানোর জন্য? একবার কাঁদিয়ে অপমান করে মনের খায়েশ মেটেনি? চলে যান আপনি আমার জীবন থেকে। আমার জীবনের জন্য অভিশাপ আপনি। এদিকে আজ আশিয়ান হায়ার অনাকাঙ্ক্ষিত বাসর রাত। একটু ভুল বললাম, বাসর রাতটা হায়ার জন্য কাঙ্ক্ষিত হলেও আশিয়ানের জন্য অনাকাঙ্ক্ষিত। একটু কনফিউজড হয়ে গেলেন তো দুইজনের এই কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত কথা শুনে? আচ্ছা, বিষয়টা ক্লিয়ার করছি।
আজ হায়ার বিয়ে হওয়ার কথা ছিল তার বাবার বিজনেস পার্টনারের ছেলে ও তার বড় দা ভাইয়ের বন্ধু ফারাবির সাথে। 1 বছর আগে হায়াকে একটি ফ্যামিলি পার্টিতে দেখে ফারাবি হায়ার প্রেমে পড়ে যায়। তার বাবার সাথে জাবিয়ানের বিজনেস রিলেটেড সম্পর্ক থাকায় ফারাবি যখন তার বাবা মাকে নিয়ে হায়ার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসে, তখন বিয়ের কথা এগোতে বেশি সময় লাগে না। ছেলে হিসেবে ফারাবিকে চোখ বন্ধ করে 10-এ 10 দেওয়া যায়। সেই ফারাবি আজ এত বড় একটা কাজ করলো, বিয়ে করতে আসলো না হায়াকে। ভরা বিয়ের আসরে আবার অপমানিত হতে হলো হায়াকে, শুনতে হলো অপয়া চরিত্রহীন অপবাদগুলো। সুন্দর পরিপাটি একটা রুমের বেডে বসে আছে হায়া। রুমটা তার ভীষণ অপছন্দের ব্যক্তিটির। বর্তমানে আশিয়ানের রুমে অবস্থান করছে হায়া। পা দুটো ভাঁজ করে তার উপর হাত রেখে বসে আছে এই অপরূপ নববধূটি। অপেক্ষা করছে তার অনাকাঙ্ক্ষিত বরটির। হায়ার অপেক্ষার পালা বাড়িয়ে দিয়ে রাত 12টায়ও যখন আশিয়ান আসলো না, তখন হায়া বসা থেকে উঠে দাঁড়ায়। পাক্কা 2 ঘন্টা একইভাবে বসে থাকতে থাকতে কোমর লেগে এসেছে। ভারী বের বেনারসিটা 2 হাত দিয়ে উঁচু করে ধরে গুটি গুটি পায়ে হেঁটে চলে আসে আশিয়ানের রুমের লাগোয়া ব্যালকনিতে। সেখানে রাখা কাউচে বসে পড়ে। বিশাল আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকে আজ থেকে 5 বছর আগের কথা, যখন কিনা হায়া ছিল তার 5টা চঞ্চল হরিণীর মতো দুরন্ত, বরং তাদের থেকেও একটু বেশি দুষ্ট প্রাণবন্ত। 5 বছর আগের কিছু ঘটনার কারণে আজ এই নিষ্প্রাণ নির্জীব শান্ত হায়ার জন্ম। কি হয়েছিল 5 বছর আগে জানতে চান? তাহলে শুনে আসা যাক সেই ঘটনাগুলো। অতীত। তালুকদার বাড়ি আর মির্জা বাড়ির একমাত্র কন্যা ও সর্বকনিষ্ঠ সন্তান হলো হায়া। সেই হিসেবে জন্মের পর থেকে তাকে এক প্রকার মাথায় রেখে বড় করা হয়েছে। কিছু চাওয়ার আগেই তার বাবা আর ভাইরা তার সামনে এনে হাজিরও করেছে। নানা বাড়িরও আদরের দুলালি সে। তার এত আদর যত্ন মেনে নিতে পারেনি এই 2 বংশের জ্যৈষ্ঠ সন্তান আশিয়ান। সে ছোট থেকে সকলে প্রায়োরিটি লিস্টের উপরে থেকেছে, যার কারণে হায়া হওয়ার পর আস্তে আস্তে যখন তার আদরের সামান্য ভাগ পড়তে শুরু করলো, তখন সে সেটা মেনে নিতে পারল না। তার অপর 2 ভাই জায়ান জাহিন হওয়ার পরও তার আদর আগের মতোই ছিল, কিন্তু হায়া যেহেতু 2 পরিবারে কনিষ্ঠ সন্তান ছিল, তাই সকলে তাকে একটু বেশি ভালোবাসত আর আদর করত। এছাড়া হায়া ছিল চঞ্চল হরিণী, একদম তার মায়ের মতো। যেই তাকে কোলে নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিত, হায়া তার কোলেই ঝাঁপ মেরে চলে যেত। রূপেও মাশাআল্লাহ নজর কাড়া সুন্দরী সে। সকলের আদরের হওয়ায় সে একটু বেশি জেদি হিসেবে বড় হয়ে উঠেছে। যা তার চাই সেটা চাই, এবং সেটা তার সামনে এনে যতক্ষণ না পর্যন্ত হাজির করা হয়েছে, সে কিছুতেই কিছু মুখে তুলত না। এমনি হায়া হয়তো জেদ না ধরলে তার যখন 7 বছর, তখন আশিয়ানের একটা প্রিয়জনী জেদের বসে নষ্ট করে ফেলায় আশিয়ানের চোখে সে আরও খারাপ হয়ে গিয়েছিল। হায়া তখন 7 বছর আর আশিয়ান 16 বছরের কিশোর। একদিন হায়া মির্জা বাড়িতে বেড়াতে গেলে হায়া তার ভাই জায়ান জাহিনের সাথে খেলতে খেলতে আশিয়ানের রুমে চলে আসে। হায়ার তখন নজর পড়ে আশিয়ানের পড়ার টেবিলে কলমদানির মধ্যে রাখা সুন্দর একটা কলমের দিকে। সে কলমটা হাতে নিয়ে আশিয়ানের খাতা দাগাদাগি শুরু করে দেয়। আশিয়ান কোচিং থেকে ফিরে এসে এটা দেখলে প্রচণ্ড রেগে যায়। এমনিতে সে হায়াকে দেখতে পারে না, তার উপর তার ফেভারিট কলম দিয়ে তার খাতা বই দাগিয়ে লন্ড ভন্ড করে রেখেছে। আশিয়ান রেগে তাকে বকাবকি করে। ছোট্ট হায়ারও এত বকা খেয়ে প্রচণ্ড রাগ হয়। সে দৌড়ে আশিয়ানের রুমের বেলকনিতে গিয়ে হাতের কলমটা ছুঁড়ে মারে বাহিরের রাস্তায়। আশিয়ান নিচে গিয়ে কলমটা নেওয়ার আগে একটা গাড়ি কলমটার উপর দিয়ে চলে যায়। ফলস্বরূপ কলমটা ভেঙে যায়। আশিয়ান সেদিন ভীষণ কষ্ট পায়। কলমটা তার ফেভারিট টিচার তাদের স্কুল থেকে বিদায় নেওয়ার আগে স্পেশালি তাকে দিয়েছিল। ওই টিচারটার ক্যান্সার হওয়ায় তাদের স্কুল ছাড়ার কিছুদিন পরেই মারা যান। পছন্দের শিক্ষকের সে স্মৃতি হিসেবে আশিয়ান কলমটাকে বেশ যত্ন করেই রাখত। সেটাই কিনা হায়া নষ্ট করে ফেলেছিল। প্রচণ্ড রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আশিয়ান সেদিন প্রথমবারের মতো তার ভাই বোনদের মধ্যে হায়ার গায়ে হাত তুলেছিল। বেশি না, তার গালে কষে একটা থাপ্পড় মেরেছিল আশিয়ান। তারপর তাকে রুম থেকে বের করে দিয়েছিল। হায়া কাঁদতে কাঁদতে বাড়ির সকলকে জানায় আশিয়ান তাকে মেরেছে, কিন্তু কেন মেরেছে সেটা আর বলে না। হায়াকে মারার কথা শুনে আবরার তার স্পর্শ পর্যন্ত রেগে যায়। ছোট বড় সকলের সামনে সেদিন আবরার আশিয়ানকে প্রচণ্ড বকাঝকা করে। হায়ার কাছে সরিও চাওয়ায়। আশিয়ান পুরোটা সময় একটা টু শব্দ করেনি। হানিয়া তো জানে তার কন্যা কি করতে পারে, তাই সে আশিয়ানকে আলাদা করে হায়াকে মারার কারণ জিজ্ঞেস করে। আশিয়ান তখনও কিছু বলে না। তারপর বাসায় এসে হায়াকে চেপে ধরলে হায়া সরল মনে মাকে সব বলে দেয়। বাস এই দফা হানিয়া রেগে হায়াকে একটা থাপ্পড় মারে।
জাভিয়ান কিছু বলতে আসা তাকে ধমকে বসিয়ে রাখে। সন্তানদের ভালোবাসা ভালো, কিন্তু প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কিছুই ভালো না। হানিয়া সেদিন বলে ঘোষণা করে, যতদিন না হায়া বুঝদার হচ্ছে ততদিন পর্যন্ত সে আর মির্জা বাড়িতে যাবে না। মির্জা বাড়ির লোকেরা হানিয়ার কথায় আপত্তি জানালেও হানিয়া তার সিদ্ধান্তে অটল ছিল। তার বেশ কয়েক বছর হায়া তার নানু বাড়িতে যায়নি। মির্জা বাড়ির লোকেরা এসে তার সাথে দেখা করে গেলেও প্রায় 5 থেকে 6 বছর হায়া আসানের সামনে পর্যন্ত যায়নি। কথা তো দূরের কথা। হায়ার তখন 16 বছর বয়স। সে অনুমতি পায় নানু বাড়ি আসার। তখনও পেত না যদি না শয্যাশায়ী মির্জা নাতনিকে দেখার আবদার না করতেন। হায়া বাবা মা আর ভাইদের সাথে দীর্ঘ 9 বছর পর নানু বাড়িতে পা দিয়ে শুরুতেই সম্মুখীন হতে হয়েছিল আশিয়ানের সাথে। ঘটনা এমন হয়েছিল যে হায়াদের গাড়ি মির্জা বাড়িতে এসে থামলে তার 4 জন নেমে পড়ে গাড়ি থেকে। জাবিয়ান চলে যায় গাড়ি পার্ক করতে। তো হানিয়া ছেলে মেয়েকে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করার জন্য পা বাড়ালে হায়া বলে ওঠে সে তার বাবার সাথে যাবে। হানিয়া মানা করে না। তাদের সকলেরই জানা হায়া তার বাবার জন্য কতটা পাগল। হানিয়া ছেলেদের নিয়ে বাসার ভেতরে চলে যায় আর হায়া বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে তার বাবা ফেরার। জাবিয়ানের একটা কল আসায় সে গাড়িতে বসে কথা বলতে থাকে আর হায়া বাবার জন্য অপেক্ষা করতে করতে বোর হয়ে হাঁটতে হাঁটতে আশিয়ানদের বাগানে এসে পড়ে। আশিয়ান আর রুমের বেলকনি থেকে দেখে একজন অপরিচিত মেয়ে তার বাগানে প্রবেশ করেছে। ফুল গাছগুলো ঘুরে ঘুরে দেখছে। আশিয়ানের শখ হলো বাগান করা। রং বেরঙের ফুল দ্বারা যখন বাগানটা সুরভিত হয়ে থাকে তখন সেখান থেকে নজর সরানো দায় হয়ে পড়ে যে কারো। আমাদের শখের জিনিসে কেউ আঘাত করলে বা নষ্ট করে দিতে চাইলে আমাদের সকলেরই খারাপ লাগে। আশান আবার একটু বেশি পজিটিভ তার শখের জিনিসের প্রতি। আশান দেখতে পায় মেয়েটা আনমনে ফুল গাছগুলো দেখতে দেখতে নিজের কয়েকটা গাছ পাড়িয়ে হালুয়া বানিয়ে দিয়েছে। আশান রেগে মেগে হনহনে সেখানে এসে উপস্থিত হয়। হায়া তখন ফুলগুলো নিজের কোমল হাত দিয়ে ছুঁয়ে দিতে ব্যস্ত। আশান এসে গগন বিদারী এক ধমক দেয় হায়াকে। হায়া ভয়ে কেঁপে ওঠে তার এমন ধমকে। এই অভদ্র মেয়ে, কে তুমি? আর আমার বাগানে ঢোকার সাহস পেলে কিভাবে? হায়া ভয়ে ভয়ে পিছন ফিরে আশানের দিকে তাকা। সুদর্শন আরিয়ানকে দেখে হায়া কয়েক পলকের জন্য নিজের পলক ফেলতে ভুলে যায়। আশিনারে কি জানি হলো। হায়ার ভীতু মুখটা দেখে তার বাড়ন্ত রাগটা কিছুটা পড়ে যায়। দুই একে অপরের দিকে অপলক দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। জ্যাম, হায়া, তোমরা দুজনে এখানে কি করছো? জাবিয়ানের কথা তাদের দুজনের ধ্যান ভঙ্গ হয়। আশিয়ান জাবিয়ানের দিকে ফিরে জিজ্ঞেস করে, বড় বাবাই দেখো, এই মেয়েটা আমাদের বাড়িতে ঢুকে আমার বাগান নষ্ট করে দিচ্ছে। জাবিয়ান মেয়ের দিকে তাকিয়ে দেখে আসলে তার মেয়ে আশিয়ানের কয়েকটা গাছ পাড়িয়ে নষ্ট করে দিয়েছে। জাবিয়ানের তো জিভে কামড়। এতগুলো বছর পর হায়া এই বাড়িতে আসলো আর এসে কিনা আশিয়ানের শখের জিনিস নষ্ট করে ফেললো। জাবিয়ান হায়াকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে। মেয়ের এক হাত ধরে রেখে আশিয়ানকে উদ্দেশ্য করে বলে, জ্যাম, তুমি ওকে চিনতে পারো নি? আশিয়ান হায়ার দিকে আরেকবার তাকায়। কিছুটা চেনা চেনা লাগছে। হায়ার থেকে চোখ সরিয়ে সে জাবিয়ানের দিকে প্রশ্নবোধক দৃষ্টি নিয়ে তাকায়। জাবিয়ান তার তাকানো মানে বুঝতে পেরে বলে, আরে জ্যাম, আমাদের হায়া। জাবিয়ানের মুখ থেকে হায়ার নাম শুনে আশিয়ানের কপালে কয়েকটা ভাঁজ পড়ে। মেয়েটাকে সে চিনতে পারেনি, কারণ হায়ার সাথে তার বেশ কয়েক বছর পর দেখা হলো। মেয়েটা এসে তার জিনিস নষ্ট করা শুরু করে দিয়েছে। অসহ্যকর একটা। আশিয়ান ভাবলেশীন ভাবে বলে। ও। জাবিয়ান হায়াকে বলে, আম্মাজান, ভাইয়ার সাথে কথা হয়েছে তোমার? এসেই তো ভাইয়ার শখের জিনিসটা নষ্ট করে দিলে। হ্যাঁ মাথা নিচু করে মিনমিনিয়ে বলে। সরি ভাইয়া। আশিয়ান গম্ভীর গলায় বলে। ইটস ওকে। তারপর জাবিয়ানের দিকে তাকিয়ে বলে, বাবাই তোমরা ভেতরে যাও, আমার ভার্সিটিতে কিছু কাজ এসে পড়ায় আমার যেতে হচ্ছে। চেষ্টা করবো একসাথে লাঞ্চ করার। এখন আসছি। ওকে জ্যাম। এদিকে আশিয়ান আর জাবিয়ান একটা হাঁক করে। আশিয়ান জাবিয়ানকে জড়িয়ে ধরা অবস্থায় আর চোখে হায়ার দিকে তাকায়। তারপর তাকে ছেড়ে দিয়ে চলে যায় নিজের ভার্সিটির উদ্দেশ্যে। আর জাবিয়ান হায়া এসে পড়ে বাসায়। তার পরের দিনগুলো ভালোই কাটছিল। হায়া তখন মাঝে মধ্যে মির্জা বাড়িতে যায়। কিছুক্ষণ সময় কাটিয়ে আবার এসে পড়তো। এভাবে কেটে যায় 6 মাস। হায়া সবসময় চেষ্টা করতো আশিয়ানের সামনে যাতে না পড়ে, কিন্তু ভাগ্য যে তার ওর জন্য ভিন্ন কিছু নির্ধারণ করে রেখেছিল। একদিন মিস্টার মির্জা তালুকদার বাড়ির সকলকে মির্জা বাড়িতে ডাকে। অসুস্থ মির্জা সাহেবের কথা কেউ অমান্য করতে পারে না। দুপুরের সকলেই একসাথে লাঞ্চ করার পর সবাই যখন ড্রয়িং রুমে একত্র হয় মির্জা সাহেবের জরুরি তলব শোনার জন্য, তখন সে এমন একটা কথা বলে যেটা শুনে উপস্থিত সকলের হুঁশ উড়ে যাওয়ার মতো জোগাড় হয়। মিস্টার মির্জা আর মিসেস মির্জা ঠিক করেছেন হায়া আর আশিয়ানের বিয়ে দিবে এবং এটাই তাদের জীবদ্দশার শেষ ইচ্ছা।
সকলের মাথায় হাত। মির্জা দম্পতি সকলকে বেশ ভালো করে বোঝায় এই বিয়ের ইতিবাচক দিকগুলো। সকলে ভেবে দেখে সম্পর্কটাকে নিজেদের মধ্যে হলে ভালোই হয়। আদরে মেয়েকে পরের ঘরে পাঠানোর মতো দুঃখ কষ্ট করা সহ্য করা লাগলো না। আবার এই বৃদ্ধ দম্পতির শেষ ইচ্ছেও পূরণ হলো। জাবিয়ান তার এতটুকু মেয়েকে এখনই বিয়ে দিতে অসম্মতি জানালে মিস্টার মির্জা বলেন, মেয়েকে আমরা এখনই আমাদের থেকে আলাদা করব না জাবিয়ান। আমরাও মেয়ের বাবা মা ছিলাম, আমরা জানি কন্যা বিদায় কত কষ্টের। আর রাশিয়ান নিজেও তো এখন স্টুডেন্ট, কোনো ইনকাম সোর্স নেই, তার যেটা দিয়ে বউকে পালবেই। আমরা না হয় এখন তাদের একতা করে রাখলাম, হায়া বড় হোক আর একটু, আর রাশিয়ানও স্বাবলম্বী হোক, তারপর না হয় আমরা একটা বড় অনুষ্ঠান করে মেয়েকে আমাদের ঘরে নিয়ে আসলাম। আবরার আর স্পর্শের কোনো আপত্তি থাকে না এই বিয়েতে। তারা ভীষণ খুশির সহিত বিষয়টা মেনে নেয়। জাবিন একটু দোনামোনা করলেও পরবর্তীতে তাকে আরেকটু বোঝানো হলে সে মেনে যায়। বড়রা সকলেই রাজি এই বিয়েতে, কিন্তু যাদের বিয়ে তাদের থেকেই কোনো মতামত নেওয়া হয় না। সকলের সম্মতি দেখে আসেন আর বসে থাকতে পারে না, তড়াক করে বসা থেকে দাঁড়িয়ে যায়। শান্ত অথচ কঠোর গলায় বলে, আমার পক্ষে এই বিয়ে করা সম্ভব নয়। বর্তমান আসেন রুমে আসার সুযোগ পায় রাত 1টায়। একটা জরুরি কাজ পড়ায় বউকে বাসায় নামিয়ে দিয়ে তাকে বাইরে ছুটতে হয়েছিল। কাজটা শেষ করে মাত্রই বাসায় আসলো। রুমে ঢুকে বেড খালি দেখতে পেয়ে বুকটা ধুক করে ওঠে। বেড থেকে চোখ সরিয়ে ওয়াশরুমের দিকে তাকালে দেখতে পায় ওয়াশরুমের লাইট অফ। তাহলে তার ননির পুতুল গেল কোথায়? পালিয়ে যায়নি তো আবার? কথাটা মনে হতেই তার হার্টবিট ফার্স্ট হয়ে যায়। হায়াকে ঘরের বাইরে খুঁজতে যাওয়ার আগে কি মনে করে ব্যালকনিতে যায় চেক করতে। হায়াকে ব্যালকনির কাউচে একপাশ হয়ে ঘুমিয়ে থাকতে দেখে আসেন অস্থির হৃদয় শান্ত হয়ে আসে। এক অদ্ভুত ভালো লাগা থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। চোখ জোড়ায় শীতলতা নেমে আসে। ব্যালকনির দরজার সাথে হেলান দিয়ে বুকে হাত গুজিয়ে প্রেমময় দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে তার ননির পুতুলের দিকে, যাকে ছোটবেলা থেকে দেখতে পারতো না, যে কিনা আজ আসিয়ানের ঘরণী। তার চক্ষু শীতলকারী নারী। কথাগুলো ভাবতে আলাদা রকমের শান্তি পাচ্ছে এশিয়ান। রাত গম্ভীর হচ্ছে দেখে আসিয়ান এগিয়ে আসে, আলতো হাতে হায়াকে কোলে তুলে নেয়। তারপর ধীর পায়ে তাকে নিয়ে রুমে এসে পড়ে। যেই না সে হায়াকে বেডে শোয়াবে তখনই হায়া ফট করে চোখ মেলে তাকায়। ঘুম ভাঙার পর হঠাৎ নিজের এত কাছে আসিয়ানকে দেখে হায়া ভয় পেয়ে আর একটা গগন বিদারী চিৎকার দেয়। আসিয়ান থতমত খেয়ে হায়াকে ছেড়ে দিলে হায়া থপ করে বেডে গিয়ে পড়ে। হুট করে এভাবে থপ করে পড়ে যাওয়ায় কোমরে হালকা চোট পায় হায়া। কোমরে হাত চেপে আর্তনাদ করে বলে, বাবা গো। আসিয়ান নিজেও নিজের এমন হকচকিয়ে যায়। সে হায়ার দিকে ঝুঁকে এসে অস্থির কণ্ঠে বলে, ব্যথা পেয়েছো শোনা? ব্যাস, হায়ার রাগকে আর থামায় কে? হায়া আসিয়ানের পাঞ্জাবির কলার খামচে ধরে নিজের একদম কাছে নিয়ে আসে। তারপর রাগে হিসিয়ে বলে, না, মজা পেয়েছি। ওয়ান্স মোর প্লিজ জামাই। হায়ার বড় বড় চোখ করে তাকানো আর কিরমিরে বলা কথাগুলো দ্বারা আসেন বেশ ভালো করে বুঝতে পারে বেশ ভালোই রেগে গিয়েছিল তার নববধূ। অসহায় গলায় বলে, আই এম সরি বউ, আমি বুঝতে পারিনি তুমি ব্যথা পেয়ে যাবে। আমার বেলায় শুধু আপনি অবুঝ, কিন্তু কি করলে আমি কষ্ট পাবো বা কিসে ব্যথা পাবো সেটা খুব ভালোভাবেই বোঝেন, সেই আমার জন্মের পর থেকেই। কথাটা বলে হায়া আসিয়ানের পাঞ্জাবির কলার ছেড়ে দেয়। তারপর সেই অবস্থায় শুয়েই চোখে হাত রেখে কাঁদতে থাকে। পাপার কথা মনে পড়ছে তার ভীষণ। হায়াকে কাঁদতে দেখে আসেন বিচলিত হয়ে যায়। হায়া চোখের উপর থেকে হাত সরিয়ে দিয়ে তার 2 হাতের হাত রেখে অস্থির হয়ে বলে, আই এম সরি বউ, আমি বুঝতে পারিনি তুমি ব্যথা পেয়ে যাবে। আসিয়ান হায়ার কোমরে রাখা হাতটা সরিয়ে দিয়ে বলে, এখানে ব্যথা পেয়েছো? ওয়েট, আমি তোমায় ওষুধ লাগিয়ে দিচ্ছি, এক্ষুনি চলে যাবে। কথাটা বলে হন্তদন্ত হয়ে ড্রেসিং টেবিলের কাছে গিয়ে ফার্স্ট এড বক্স থেকে ব্যথার স্প্রেটা নিয়ে দৌড়ে আবার হায়ার কাছে আসে। স্প্রেটা কয়েকবার স্প্রে করে দেয় কোমরে। কাজটা শেষ করে যেই না সেখান থেকে সরে আসতে যাবে তখনই শুনতে পায় কে জানি তাদের রুমের দরজা নক করছে। আসেন চপল পায়ে হেঁটে গিয়ে দরজা খুলে দিলে দেখতে পায় তার মা বাবা দাঁড়িয়ে আছে। আশার লক্ষ্য করে আরেকবার হাতে একটা স্কেল আর মুখটা কেমন রাগি রাগি। স্কেলটা দেখে আসিয়ান একটা শুকনো ঢোক গেলে, তারপর মুখটা স্বাভাবিক করে বলে, আম্মু বাবা, তোমরা এত রাতে আমার ঘরে কি? স্পর্শ বিচলিত হয়ে বলে, একটু আগে হায়ার চিৎকারের আওয়াজ শুনলাম। হ্যাঁ রে আসু, তুই কি ওকে মেরেছিস আবার? মায়ের কথা শুনে আসিয়ান হকচকে যায়। আসিয়ানের ঘাড়ে কয়টা মাথা যে ননির পুতুল বউটাকে মারবে? যেই না ননির পুতুল বিয়ে করে এনেছে এসে, বাপের বাড়ি ছাড়ার পর থেকে তাকে একের পর এক প্যারা দিয়ে আসছে। তার উপর যদি মারে তাহলে তো আসিয়ান শেষ। আসিয়ান গম্ভীর গলায় বলে, না আম্মু, মারবো কেন শুধু শুধু ওকে?
এবার আবরার মুখ খোলে, খানিকটা ধমকের সুরে বলে। তাহলে চিৎকারের আওয়াজ পেলাম কেন? আশিনের বলতে মন চাইলো, হায় রে বোকা আম্মু আর বাবা, আজকে বাসর রাত, আর বাসর রাতে চিৎকারের আওয়াজ শোনা কি স্বাভাবিক বিষয় না? নেহাত হায়া ব্যথা পেয়ে চিৎকার করেছিল বলে দরজাটা খুলতে পেরেছিলাম। যদি এটা সুখের চিৎকার হতো তাহলে কি দরজা খুলে এই জবাবদিহিতা করতে পারতাম? মনের কথা মনেই চেপে আশিয়ার মুখে বলে। আসলে একটা তেলাপোকা দেখে ভয়ে চিৎকার করেছিল। স্পর্শ রুমে উকি দিয়ে দেখে হায়া পা ঝুলে শুয়ে আছে। মাঝে মধ্যে শরীরটা স্বল্প বিস্তর কেঁপে কেঁপে উঠছিল। মেয়েটা কি তাহলে কাঁপছে? স্পর্শ আশিয়ারকে প্রশ্ন করে। হায়া অমনভাবে শুয়ে আছে কেন? আর এভাবে কাঁপছেই বা কেন? আশিয়ানের মন চাইছে কচু গাছের নিচে নিজেকে ফাঁসি দিতে। এখন যদি তার বাবা মা রুমে ঢুকে জানতে পারে তার বউকে নিজের অজান্তে সে কাঁদিয়েছে, তাহলে সে 100% শিওর কালকে তাদের তালাক করিয়ে দিবে তার সম্মানীয় বাবা। কি বলবে, কি বলে তাদের বিদায় করবে? কথাগুলো ভাবতে ভাবতে তার হাত ব্যথা অনুভব হয়। ভাবনা জগৎ থেকে বাস্তবে ফিরে সে বুঝতে পারে তার বাবা নিজের হাতে স্কেল দিয়ে তাকে মেরেছে। হাসেন ব্যথা জায়গায় ডলতে ডলতে বলে। বাবা এটা কি হলো? তুমি আমায় আমার এত স্পেশাল একটা দিনেও মারলে? আবরা রেগে মেগে বলে। মারবো নাকি তোমায় চুমু দিব? আসো তাহলে চুমু দেই। হাসেন 2 কদম পিছিয়ে গিয়ে বলে। বাবা হিসেবে তুমি আমায় চুমু দিতেই পারো, কিন্তু ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমায় চুমু দেওয়ার জন্য আলাদা মানুষ এসে পড়েছে। আপাতত তুমি এই চুমু দেওয়ার দায়িত্বটা তার উপরেই ছেড়ে দিলে ভালো হবে। আরেকজনের অধিকারে হস্তক্ষেপ করা কিন্তু ঠিক না বাবা। আবরার আর স্পর্শ আশিয়ানের এমন ঠোটকাটা কথা শুনে লজ্জার সাগরে পড়ে স্পর্শ তড়িঘড়ি করে বলে। নিচের থেকে কিসের যেন একটা আওয়াজ পেলাম। আশুর বাবা, আমি দেখে আসছি কিসের আওয়াজ হলো। কথাটা বলে ভদ্রমহিলা হনহনিয়ে সেখান থেকে চলে যায়। আবরার রাগে দাঁত কিরমিরিয়ে বলে। তোমার মতো অসভ্য ছেলে আমি আমার জীবনে খুব কম দেখেছি। সময় থাকতে শুধরে যাও, না হলে নাতি নাতনিদের শাসন করার বয়সে তোমায় শাসন করতে বাধ্য হব। কথাটা বলে সেও চলে যায় সেখান থেকে। আশিয়ান দরজা আটকাতে আটকাতে মনে মনে একটা ভেঙচি কেটে বলে। নাতি নাতনি তো রান্নার প্রসেসিংই শুরু করতে দিচ্ছে না। পুত্রবধূর সামান্য চিৎকারের আওয়াজ শুনেই দরজা এসে হামলা করছে, সে আবার নাতি নাতনিদের শাসন করার স্বপ্ন দেখে। কথাটা বলে আরো 2টো ভেঙচি কাটে। তারপর নজর দেয় বিছানা এলোমেলো হয়ে থাকা তার বউ বাচ্চাদের দিকে। মেয়েটা বোধহয় একটু বেশি ক্লান্ত, আবারও ঘুমিয়ে পড়েছে। আশান ভাবে সে আগে ফ্রেশ হয়ে আসুক, তারপর হায়াকে ফ্রেশ হওয়ার জন্য ডাক দিবে না হয়। যেই ভাবা সেই কাজ। আশান একটা ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়। রাত 1টা বাজে। সে আধা ঘন্টা লাগিয়ে শাওয়ার নিয়ে বের হয়। মাথার চুল মুছে এগিয়ে আসে হায়ার কাছে। হায়ার একপাশে হাত রেখে তার দিকে ঝুঁকে মৃদু স্বরে বলে ওঠে। হায়া, এই শোনা, ওঠো, ফ্রেশ হয়ে এসে আবার ঘুমিও, ওঠো শোনা। আশানের ডাকাডাকিতে হায়ার ঘুম ভেঙে যায়। চোখ খুলে আশানের হালকা ভেজা মুখটা দেখে হায়া কেমন একটা ঘরে চলে যায়। যতই রাগারাগি করুক হায়া আশিয়ানের ওপর, কিন্তু সে অস্বীকার করতে পারবে না। একসময় ভালো লাগার পুরুষ ছিল এই আশিয়ান তার, হয়তোবা ভালোবাসারও। কিন্তু আশিয়ানের একটা কাজের জন্য হায়া আজ তাকে সহ্য করতে পারে না। হায়া নিজের একটা হাত বাড়িয়ে আশিয়ানের গাল স্পর্শ করে। বৃদ্ধাঙ্গুল দ্বারা চাপ দাড়িওয়ালা গালটায় স্লাইড করতে থাকে। আশিয়ান তো হায়ার এহেন কাণ্ডে অবাক হয়ে যায়। যে মেয়ে একটু আগে তাকে নিজের কাছ থেকে চিৎকার দিয়ে শ্বশুর শাশুড়িকে নিয়ে এসেছে, সেই মেয়ে এখন এমন আদরে স্পর্শ করছে। আশান অবাক হলে কোনো ওভার রিয়েক্ট করে না। সে দেখতে চায় হায়া কি করতে চাইছে তার সাথে। হায়া আশিয়ানের দিকে তাকিয়ে ঘোরের মধ্যে বলে। আপনি ভীষণ সুন্দর আশিয়ান ভাই। হায়ার প্রশংসা আশিয়ানের চিত্ত আনন্দে উল্লাস করে ওঠে, কিন্তু পরক্ষণে তা ফিকে হয়ে যায় শেষের ভাই ডাকটা শুনে। বউ কিনা জামাইকে ভাই ডাকছে, তাহলে তাদের সন্তান তো তাকে বাবা না ডেকে মামা ডাকবে। তারা এত কষ্টের ফল সন্তানরা নাকি তাকে মামা ডাকবে। এ কষ্টে আশিয়ান কই রাখবে? আশিয়ান নিজের গালের উপর রাখা হায়ার হাতটা উপরে হাত রাখে, তারপর হাতটা মুখের কাছে নিয়ে এসে তাতে নিজের ঠোঁটের স্পর্শ, উষ্ণ স্পর্শ দেয়। আবেশে হায়া চোখ বন্ধ করে ফেলে। স্বামীর কাছ থেকে মামা প্রথম স্পর্শ ছিল এটা, ভীষণ সুন্দর স্নিগ্ধ। আশিয়ান হাসকি স্বরে বলে। আমার থেকেও তুমি বেশি সুন্দর বউ, একদম জীবন্ত পুতুল। মনে হয় তোকে সাজিয়ে গুছিয়ে ঘন্টার পর ঘন্টা নিজের সামনে বসিয়ে রেখে দেখি। আমার আদুরে ননির পুতুল। কথাটা শেষ করে আশান আরেকটু এগিয়ে এসে হায়ার ললাটে নিজের পুরুষালী ঠোঁটের দোষ্ণ আদর দেয়। স্পর্শটায় স্থায়িত্ব ছিল বেশ কিছুক্ষণ। হঠাৎই হায়া ধ্যান ফিরে। সে কি করেছিল বুঝতে পেরে লজ্জায় তার কায়া কেঁপে ওঠে, সেই সাথে নিজের উপর রাগও হয়। ফট করে চোখ খুলে আশিয়ানকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। আশিয়ান হতবম্ব হয়ে কিছুটা পিছিয়ে গেলে হায়া তটস্থ পায়ে ওয়াশরুমে গিয়ে ধরাম করে দরজাটা লাগিয়ে দেয়।
আরশিয়ান হাঁ করে তাকিয়ে থেকে পুরো বিষয়টা প্রত্যক্ষ করে। হায়া ওয়াশরুমে দরজা লাগিয়ে সেটার সাথে পিঠ ঠেস দিয়ে দাঁড়ায়। নিজেকে থাপড়াতে ইচ্ছা করছে তার। কেন সে আরশিয়ানের গালে হাত রাখলো? কমপ্লিমেন্টে তো দিল। দূর। হায়া দরজা থেকে সরে এসে আয়নার সামনে দাঁড়ায়। নিজের বিধ্বস্ত প্রতিবিম্ব দেখে এলিটা তাচ্ছিলের হাসি দেয়। ভাগ্যের প্রতি তার ভীষণ অভিযোগ করতে ইচ্ছা করে। কেন কিছু না করেও তাকেই সবসময় কষ্ট সইতে হয়? পুরনো কিছু কথা ভাবতে ভাবতে হায়া চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। হায়া নিজের অশ্রু নিজেই মুছে নেয়। আয়নার দিকে শক্ত চোখে তাকে নিজেই নিজেকে বলে, এত সহজে ভেঙে পড়লি? এই তোর ওয়াদা ছিল নিজের কাছে, তুই না বলেছিলি ওই লোককে দেখিয়ে দিবি তুই তাকে ছাড়াই ভালো আছিস। শোন হায়া, ওই ব্যক্তি সাধারণ পুরুষ না, ভীষণ মায়াময় একজন পুরুষ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।